আপনারা সার্বিকভাবে আওয়ামী লীগের অধীনে নির্বাচিত সকল জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণা চাচ্ছেন। আপনারা কোর্ট থেকে করে নিয়ে আসেন, তারা কিন্তু ছিল, এটা কিন্তু এখনো মুছে যায় না। আমি যখন নির্বাচনটি করেছি, আমি কিন্তু সারা দিনে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, সবাই আমাকে বলেছে এটা বর্জন করে আমরা অফ করে দিয়ে উঠে যাই। আমি কিন্তু উঠি নাই, আমি শেষ পর্যন্ত ছিলাম এবং নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার কথা ইভিএমে আপনারা লক্ষ্য করবেন 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে অল কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেখানে 5টার পর থেকে যখন আমরা বিভিন্ন কেন্দ্রে ফলাফল আমাদের কাছে আসতে শুরু করলো, কারণ আমরা কিন্তু জোন ভিত্তিক ডেস্ক করেছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ফোন আসবে, সেখানে প্রথম দিকে সবগুলো কেন্দ্রতেই আমি বিজয়ী হচ্ছিলাম। হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত 1টার সময় আমি যেহেতু 2,30,000 মতো ভোট পেয়েছি, আমি ধরে নিতে পারি আমি তো আর কারচুপি করি নাই বা আমার পক্ষে কারচুপি করার সুযোগ ছিল না। এটাকে ডাবল দেখানোর জন্য তারা রাত 11টা পর্যন্ত অপেক্ষা করলো, করে একটা ভুয়া ফলাফল নির্বাচন ফলাফল দিয়ে এবং একটা গ্যাজেট করলো। আমাদের যে নির্বাচন ঢাকা সিটি কর্পোরেশন 2010-এর আইন অনুযায়ী আমি এই গ্যাজেট এবং এই ফলাফল প্রকাশকে বাতিল চেয়ে মামলা করেছি এবং সেখানে আইনেই বলা আছে যে নির্বাচন কমিশন যদি মনে করে এবং প্রার্থী যদি আবেদন করে যে অমুক প্রার্থী কারচুপি করে জিতে এসেছে, তারটা বাতিল, তাহলে পরের যিনি আছেন তাকে মেয়র ঘোষণা করতে পারে। এটাই হলো নিয়ম। সেই নিয়মের মধ্যে এটা আমি মামলাটা দায়ের করেছিলাম, আপনারা জানেন 30 দিনের মধ্যে করতে হয়, তখনই করা হয়েছিল। 180 দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও আমরা সেটা পাইনি। যাই হোক, মামলাটি আসার পরে আমরা এটাকে একটা নৈতিক বিজয় হিসেবে ধরে নিয়েছি, আর কিছুই না। নৈতিক বিজয় ছিল এখানে কোনো কালে যে আমি এখানে অনেক দিন বসে সিটি কর্পোরেশন চালাবো, কারণ আমাদের মধ্যে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে অনেক কথা হয়েছে। এর মধ্যে এই কথা হয়েছে যে আসলে আমাকে তো ফুল কোঅপারেশন, আমি যদি বসিও ফুল কোঅপারেশন আমি পাবো না। মানে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেখানে জাতীয় সরকারের সহযোগিতায় কিন্তু আগামীতে সমস্ত রিফর্ম হতে হবে, সেটা আপনি যত সমস্যা বলেন। অতএব এই সময়ের জন্য আমরা এটা করবো না, কিন্তু প্রসেসটা সম্পন্ন করার জন্য আমাকে বলা হয়েছিল যাতে করে কাগজে কলমে রায়টা প্রতিষ্ঠা হয়। সেটি করতে গিয়ে আমরা দেখলাম যে তখন নির্বাহী বিভাগের একটি কক্ষ, আমি এখন সরাসরি নাম না বললেও আপনারাও ভালো করে জানেন, একজন উপদেষ্টা এবং তার সাথে কতিপয় আরও কিছু উপদেষ্টা এবং আরও কিছু তারা অভ্যন্তরীণ ইনার ক্যাবিনেট রয়েছে, তারা মিলে যে কোনোভাবেই ইশরাক হোসেনকে বসতে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি বসতে পারতাম যদি আমি তাদের সাথে কোনো না কোনো একটা আলাপ আলোচনায় বসে কম্প্রোমাইজে যেতাম, যেটার সম্ভাবনাও আমার কাছে নিয়ে আসা হয়েছিল। স্পষ্ট বলে দিয়েছি এই ধরনের শপথ আমার বাসার সামনে এসে নিচে দাঁড়ায় থাকলেও আমি পড়বো না। আমি দেশ, জনগণ, আমার দলের সাথে আমি বেইমানি করবো না। অতএব যেটা নিয়ম সেটা আইনিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে দিতে তাদের অসুবিধাটা কোথায়? এমন তো হতে পারতো আমি ওখানে নিয়ে 1 ঘন্টার পরে আমি নিজেই ছেড়ে দিতাম, হতে পারতো। আমাকে যারা খুব ভালো করে চেনে তারা আসলে জানে, তারা প্রথমে অবাক হয়েছিল যে কেন আমি, কিন্তু বিষয়টা পুরোপুরি একটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে।